আমি একটু স্যার এখান থেকেই শুরু করব যে স্পন্ডিলোসিস এই রোগটা হওয়ার ক্ষেত্রে কি কোনো নির্দিষ্ট বয়সের কোনো মাপকাঠি রয়েছে, যে শুধুমাত্র বয়স্কদের বা 40 ঊর্ধ্বদের মানুষদেরই এই ধরনের সমস্যা হতে পারে, তার নিচে যারা রয়েছে তাদের হতে পারে না, এরকম কি কোনো ব্যাপার, নাকি যে কোনো সময় হতে পারে? না, বেসিক্যালি এই রোগটাকে আমরা বয়স জড়িত রোগটা আমরা বলি, কেন কি এই জয়েন্টসগুলো হচ্ছে ওয়্যার অ্যান্ড টিয়ার জয়েন্টস। তো একটা জয়েন্টসকে যখন আপনি 40-50 বছর ইউজ করে নেবেন, তো আলটিমেটলি একটা সময় পর আপনার কিন্তু সেই জায়গায় ডিজেনারেশন হবে, যাকে আমরা কিন্তু স্পন্ডিলোসিস একটা মেডিকেল টার্মে আমরা বলি। তো ন্যাচুরালি একটা বয়স জড়িত এই রোগটা রয়েছে। আর এমন না যে যখন এই একটা বয়স রিলেটেড রোগ রয়েছে তার মানে এই নেই যে কম বয়সের লোকের এটা সমস্যা হবে না। কারণের মধ্যে অনেক কিছু এমন কারণ আছে যেখানে কিন্তু দেখা যাচ্ছে যে কম বয়সের লোকও কিন্তু মিডল এজে স্পেসিফিকলি যাদের 35-40 বছর বয়স হচ্ছে তাদেরও কিন্তু স্পন্ডিলোসিস হচ্ছে। আচ্ছা, এই স্পন্ডিলোসিসের কি কোনো প্রকারভেদ আছে? কারণ একটা নাম আমরা শুনি যে সার্ভাইকাল স্পন্ডিলোসিস, আর কিছু কি আছে? স্পন্ডিলোসিস বেসিক্যালি আমরা বলি স্পাইনের ডিজেনারেশন। তো ঘাড়ে যখন আমাদের হয় সমস্যাগুলো তাকে আমরা সার্ভাইকাল স্পন্ডিলোসিস বলি। ঘাড়ে ঠিক নিচে যখন হয় আমাদের, তো আমরা দেখি থোরাসিক স্পন্ডিলোসিস হয় আমাদের। তার একটু নিচে যখন আমরা দেখি সেটা হচ্ছে লাম্বার স্পন্ডিলোসিস। মূলত স্পাইন ধরেই তিনটে ভাগ আছে, তিনটে ভাগে কিন্তু স্পন্ডিলোসিস আমরা দেখি। কিন্তু কমনলি আমাদের প্র্যাকটিসে ডে টু ডেতে যে পেশেন্টগুলো আমরা পাই সেটা হচ্ছে সার্ভাইকাল আর লাম্বার স্পন্ডিলোসিস। এই দুটো লক্ষণগুলো খুব স্পেসিফিক দেখা যায়। এই দুটো জায়গায় যখন সমস্যাগুলো আরাইজ হয় তখন আমরা কিন্তু পেশেন্টকে প্রবলেমগুলো ফেস করতে দেখেছি আমরা। থোরাসিক স্পন্ডিলোসিস সেরকম কিন্তু মানে পেশেন্ট পাওয়া যায় না, বা তাদের মানে সেরকম সিমটমসও দেখা যায় না। কিন্তু সার্ভাইকাল আর লাম্বার খুবই কমন একটা সমস্যা। আমি এই সার্ভাইকাল আর লাম্বার নিয়ে আসবো, তার কারণ যে জীবনযাত্রার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তাতে করে স্যার এক্ষুনি বললেন বটে যে কম বয়সী মানুষের খুব একটা সার্ভাইকাল স্পন্ডিলোসিস হওয়ার সম্ভাবনা থাকে না, কিন্তু সত্যি কি তাই? তার কারণ আমি একটু স্যার এই কারণে প্রশ্নটা তুলছি, এখন যে কোনো তরুণ প্রজন্মের হাতেই হচ্ছে এই মোবাইল, এবং মোবাইল নিয়ে সারাক্ষণ সে মুখ গুজে রয়েছে, মানে এই ঘাটটা তিনি সে কিন্তু কাজ করে রয়েছে আর স্ক্রল করে চলেছে। এই স্ক্রল করে যাওয়ার বেশ কিছুক্ষণ পর, ঘন্টাখানিক পর সে যখন ঘাটটা তুলছে সে তখনই ঘাটটা কিন্তু তার ব্যথা। এইবার ঘটনা হচ্ছে যে এইটা এই বয়সে তাকে কোনো সমস্যা দিচ্ছে না, কিন্তু পরবর্তীতে কি সমস্যা দিতে পারে? শিওর দিতে পারে, কেন এটা স্টিফনেস তৈরি হচ্ছে। আপনি কন্টিনিউয়াসলি একটা জায়গায় যখন, এটা আমরা মানে যারা আইটি সেক্টরে কাজ করে তারা কিন্তু খুব সুন্দর করে বুঝে যে একটাই জায়গায় চেয়ারে যারা কিন্তু কন্টিনিউয়াসলি বসে যখন 8-10 ঘন্টা কাজ করে, তারা যখন চেয়ার থেকে উঠে তাদের কিন্তু অবস্থা খারাপ হয়ে যায়। সেরকমই কিন্তু আছে কম বয়সের ছেলে মেয়ে যাই বলুন আপনি, তারা কিন্তু মোবাইল নিয়ে সবসময় মানে কন্টিনিউয়াসলি যখনই মোবাইলে ইউজ করছে তাদের কিন্তু একটা সার্ভাইকাল একটা প্রেশার ক্রিয়েট হচ্ছে। তো এই জন্য ইন ফিউচারে তাদের কিন্তু স্পন্ডিলোসিস হওয়ার কারণটা খুবই ক্লিয়ার কাট রয়েছে, সম্ভাবনা প্রবল রয়েছে যে তার ফিউচারে কিন্তু স্পন্ডিলোসিস আসবে। কিন্তু আস্তে আস্তে তার কিন্তু স্পাইনে যে গ্যাপিংগুলো রয়েছে, ডিস্কে গ্যাপিংগুলো রয়েছে সেটা কমবে। আর কমলেই মানে আমাদের স্পন্ডিলোসিসের নানা রকম যে সিমটমসগুলো রয়েছে, রেডিকুলোপ্যাথি সিমটমসগুলো, সেটা আমরা দেখতে পাবো। এই সার্ভাইকাল স্পন্ডিলোসিসের ক্ষেত্রে আমি বলবো যে এর কি কি সিমটমস রয়েছে যা থাকলে বোঝা যায় যেটা সার্ভাইকাল স্পন্ডিলোসিস? দেখুন, ঘাড়ে আপনার যখন প্রবলেম হচ্ছে, আপনি যখন ঘাড়ে সমস্যা দেখছেন, তো পেন একটা কমন আপনি প্রবলেম দেখবেন। তো ঘাড়েও পেন দেখবেন, আপনি কোমরেও পেন দেখবেন। মানে সার্ভাইকাল স্পন্ডিলোসিস রয়েছে তো ঘাড়েও পেন দেখছেন, লাম্বার স্পন্ডিলোসিস রয়েছে আপনি কোমরেও পেন দেখছেন, সঙ্গে আপনি স্টিফনেস দেখছেন। স্টিফনেস মানে খুব সহজে যখন আপনি এখন বসে আমি ঘাড় ঘোরাতে পারছি, কিন্তু যার স্পন্ডিলোসিস দেখবে তার কিন্তু ইজিলি সে ঘাড় ঘোরাতে পারবে না বা উঠা বসা করতে পারবে না। তারপর হচ্ছে কিছুটা ভমিটিং, নজিয়া টেন্ডেন্সি যাদের স্পন্ডিলোসিসের সমস্যা থাকে, ওয়াটাইগো মাথা ঘোরা একটা সমস্যা থাকে, সাডেন ব্ল্যাকআউট হওয়ার একটা সমস্যা থাকে। এই সিমটমসগুলো সার্ভাইকাল স্পন্ডিলোসিসে দেখা যায়। এর সঙ্গে সঙ্গে আমরা দেখি যে সার্ভাইকাল স্পন্ডিলোসিস পেশেন্টরা অনেক সময় এটাও কিন্তু কমপ্লেন করে যে ব্যথাগুলো আমার দুটো হাতে ছড়াচ্ছে, বা আমি দুটো হাত দিয়ে কোনো কাজ করতে পারছি না, বা কোনো জিনিস ঠিকঠাক ধরে রাখতে পারছি, গ্রিপ করে রাখতে পারছি না। তো সেখানে আমরা যখন এক্সরে রিপোর্ট করি সেখানে দেখা যায় C6, C7-এ ডিজেনারেশন চেঞ্জেসগুলো হচ্ছে। আর নাম্বারে যেটা আমরা দেখি যখন পেন, স্টিফনেস এটা তো থাকে, তার সঙ্গেও কিন্তু অনেক পেশেন্ট এটাই বলে যে কোমর থেকে ব্যথা পায়ের দিকে নামছে আমাদের, আমরা পায়ে রাত্রেবেলা পায়ে হঠাৎ করে টেনে রাখছে আমার। তো এটা কিন্তু একটা স্পন্ডিলোসিসের লক্ষণ। তো দু জায়গায় কিন্তু এই সিমটমসগুলো দেখা যায়। এই যে একটু আগে আপনি যেটা বললেন স্যার যে ঘাড়ে ব্যথা হচ্ছে, সেই ঘাড়ের ব্যথাটা মাথা ঘুরছে কিংবা ব্ল্যাক আউট হয়ে যাচ্ছে, দু হাত দিয়ে নামছে,
এই সিমটমসগুলো অনেকটা তো আবার হার্ট অ্যাটাকের সিমটমের সঙ্গেও মিলছে, যে মাথা ঘুরতে পারে বা ব্ল্যাক আউট হতে পারে, বা এই হার্ট অ্যাটাক হলে বাঁ সাইডের হাত দিয়ে ঝিনঝিন ঝিনঝিন একটা নশিয়ার মতন সৃষ্টি হয়। ডিফারেন্স করা কি মুশকিল? এটাই তো আমাদের কাজ, এই জন্য তো ডক্টর মানে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করতে হয়। তো আমরা এই জিনিসটাকে কমপ্লিকেটেড না করাই বেটার, কেন একটা পেশেন্ট তাকে কিন্তু সিম্পল রাখা বেটার, কেন কি এটা তো আমাদের একটা টাফ কাজ রয়েছে। কেন আমার যখন কোমরে ব্যথা হচ্ছে, ইট মিনস যে আমরা শুধু স্পন্ডিলোলিসিস হচ্ছে এটা না, এর সঙ্গে আমার সার্ভাইকাল সেক্রোলাইজেশন হতে পারে, এভিএন বলে একটা সমস্যা হতে পারে, অ্যাঙ্কোলাইজিং বলে একটা সমস্যা হতে পারে। আপনি যেটা বলেন সার্ভাইকাল থেকে পেন, হ্যাঁ আপনার যখন আমরা দেখি যে আমাদের যখন এমআই হয়, যেটা মাইওকার্ডিয়াল ইনফার্কশন যেটা আমরা বলি, তারও সিমটমস এরকমই হয়, কম বেশি এরকম হয়, কিন্তু তাদের জন্য কিন্তু একটা ডক্টরের ওয়ার্ক। এই জন্য লক্ষণ দেখে বাড়িতে না বসে বা নিজের থেকে না ট্রিটমেন্ট করে ইমিডিয়েট ডক্টরের সঙ্গে কনসাল্ট করা, কেন কি আলটিমেটলি আমার হয়েছে এটা কি। বেশ, এখানে এই আমি সার্ভাইকাল স্পন্ডালাইসিস নিয়ে একটু আলোচনায় আসবো। স্যার, আপনি যেটা বলছিলেন যে সিমটমসগুলো নয় বোঝা গেল, এরকম সিমটমস হলে কেউ আবার হার্ট অ্যাটাক মনে করবেন না, কিংবা স্পন্ডালাইটিস মনে করে। কী হয়েছে সেটা জানার জন্য ডেফিনেটলি করে চিকিৎসকের কাছে আপনাকে আসতে হবে, চিকিৎসক ডায়াগনোসিস করবে আপনার কি হয়েছে, কিন্তু বাড়িতে বসে থেকে নেগলিজেন্সিটা করবেন না, এটুকু আমি আপনাদেরকে বলতে পারি। এটা গেল নাম্বার 1। নাম্বার 2, সার্ভাইকাল স্পন্ডালাইসিসের ক্ষেত্রে অনেককে আমরা দেখি যে ওই কলার, এই ধরনের কলার পরে তারা চলছেন। তো এছাড়া কি আর কোনো উপায় আয়ুর্বেদে রয়েছে যে আমি কলার না পরেও আমার এই সমস্যার সমাধান করা যেতে পারে? আয়ুর্বেদ কোনোদিন বলে না যে আপনাকে কোমরে বেল্ট লাগাতে হবে, ঘাড়ে বেল্ট পরতে হবে, হাঁটুতে বেল্ট পরতে হবে, আয়ুর্বেদ কোনোদিন বলে না। আমরা সবসময় রোগ নিয়ে চিকিৎসা করি, তো আমাদের ট্রিটমেন্ট পঞ্চকর্মা থেরাপি মেডিসিন এসব রয়েছে, আমাদের নিদান পরিবর্তন রয়েছে, যেটা মানুষের একটা লাইফস্টাইলকে কিন্তু আমরা মডিফাই করি, চেঞ্জ করি। কেন কি অনেক লোক রয়েছে আছে কিন্তু অনেক ভুল লাইফস্টাইল লিড করার জন্য অনেক ধরনের কিন্তু লাইফস্টাইল ওরিয়েন্টেড রোগ হয়ে গেছে। তো আয়ুর্বেদে কিন্তু লাইন অফ ট্রিটমেন্ট টোটালি ডিফারেন্ট রয়েছে, পাথ টোটালি ডিফারেন্ট রয়েছে, রোগের ডায়াগনোসিস করা কনসেপ্টটা টোটালি ডিফারেন্ট রয়েছে। আপনি যেটা বললেন সেটা কিন্তু অন্য প্যাথিতে হয়, যেটা কিন্তু ঘাড়ে একটা বেল্ট বা কোমরে বেল্ট বা হাঁটুতে বেল্ট দিয়ে পেশেন্টকে দেওয়া হয়, মানে জাস্ট সিমটমটা অ্যাগ্রাভেট না হোক এই জন্য। কিন্তু আমাদের আয়ুর্বেদে এমন না, আয়ুর্বেদে যেটা প্রপার ট্রিটমেন্ট রয়েছে, যে এই বাতের রোগ বেড়েছে তার কী কী বা কী কারণের জন্য বেড়েছে, তার কী ধাতুর এফেক্টেড হয়েছে, অগ্নিবল কেমন রয়েছে, সেইভাবে ট্রিটমেন্টগুলো তাকে আমরা ইমপ্রুভ করি।